সন্ধ্যা বন্ধুরা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। টিআরএস একাডেমিক্সে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটা নতুন সিরিজের পূর্বে পথ রচনা করতে যাচ্ছি। আমরা একটি 500 সিরিজের কালেকশন, যেখানে ভূগোলের 500 কোশ্চেন তার ডিসকাশন কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সিকোয়েন্স ওয়াইজ কিন্তু চলতে থাকবে এই প্রিপারেশন, এবং জিকে জিএস এর প্রত্যেকটি সাবজেক্ট, তুমি বলো পলিটি, তুমি বলো ইকোনমিক্স, তুমি জিওগ্রাফি, তুমি হিস্ট্রি এবং স্ট্যাটিক জিকে, এছাড়াও সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু পাবে আস্তে আস্তে। এবং যেহেতু আমি নতুন, চ্যানেলটা তোমাদের উদ্দেশ্যে আমার খোলা, যে তোমাদেরকে একটু সাহায্য করা, যাতে তোমাদের প্রিপারেশনে একটু সুযোগ সুবিধা হয়। তো প্রথমত, যে বেশি কথা না বলে আমি শুরু করছি আজকের প্রিপারেশন। অর্থাৎ 25টি কোশ্চেন আছে আজকে। তোমরা এই 25টি কোশ্চেনের লাইভ সলিউশন বা অর্থাৎ রেকর্ডেড সলিউশন তোমরা পেয়ে যাবে। তাহলে প্রথম প্রশ্ন দেখো, যে হিমালয় বেশ কয়েকটি সমান্তরাল ভাঁজযুক্ত পর্বতশ্রেণী নিয়ে গঠিত, এর মধ্যে কোনটি প্রাচীনতম? তোমরা জানো হিমালয় শব্দের অর্থ, তোমরা জানো যে বরফের দেশ। আর হিমালয় একটি নবীন নবীন ভঙ্গিল পর্বত। আর হিমালয়কে 4 ভাগে ভাগ করা যায়। এটা উচ্চ হিমালয়, অবহিমালয়, বহি হিমালয় এবং ট্রান্স হিমালয়। এবার উচ্চ হিমালয়ের আর এক নাম কিন্তু হিমাদ্রি, এটা অপশনে রয়েছে। আর অবহিমালয়ের আর এক নাম কি? হিমাচল, যেটাকে লেসার হিমালয় বলা হয়। আর শিবালিকের, যেটা বহি হিমালয় বললাম, সেটা হচ্ছে শিবালিক। হ্যাঁ। আর আরেকটা হচ্ছে ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয়ের মধ্যে কি কি রয়েছে? কারাকোরাম, লাদাখ, জাসকার, এই সমস্ত, এবং K2 বা গডওয়াইন অস্টিন কিন্তু ট্রান্স হিমালয়ের মধ্যেই রয়েছে। এবার প্রশ্নে আসি, যে হিমালয়ের কয়েকটি সমান্তরাল ভাঁজযুক্ত মানে রয়েছে, এর মধ্যে কোনটি প্রাচীন এখানের মধ্যে? তাহলে অবশ্যই মনে রাখবে, এটা হচ্ছে উচ্চ হিমালয় বা হিমাদ্রি। এটা হচ্ছে উচ্চ হিমালয় বা হিমাদ্রি পর্বতশ্রেণী। দ্বিতীয় প্রশ্ন, র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে গেছে? র্যাডক্লিফ লাইন যে দুটি দেশের মধ্যে গেছে, প্রথম অপশনে ভারত চীন, দ্বিতীয় অপশনে রয়েছে ভারত বাংলাদেশ, তৃতীয় অপশনে ভারত ভুটান এবং চতুর্থ অপশনে রয়েছে ভারত পাকিস্তান। দেখো, র্যাডক্লিফ লাইন জানার আগে আমরা ঠিক দিন 5-7 আগে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছি, তোমরা সেই আমার প্লে লিস্টে গেলেই দেখতে পাবে। ওখানে কিন্তু আমি কি ম্যাকমোহন লাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, এবং ম্যাকমোহন লাইন ছাড়া ওখানেও আমি র্যাডক্লিফের কথা বলেছিলাম। আর ওটা ছিল কি, যে আপার প্রাইমারির ভূগোলের সমস্ত ভূগোলের সমাধান। দেখবে আমার থাম্বনেলে তোমরা দেখতে পাবে, ওই ভিডিওটা একবার দেখে নিও সবাই। তো সেখানে আমি র্যাডক্লিফ লাইনের বর্ণনা করেছি। তা র্যাডক্লিফ লাইনের হচ্ছে কোথায় রয়েছে? ভারত আর পাকিস্তান। তাহলে অপশন হবে ভারত আর পাকিস্তান। আচ্ছা বলো তো, ভারত আর চীনের মধ্যে কোনটা গেছে? এই যে ভারত আর চীনের মধ্যে কোনটা গেছে? হ্যাঁ, এটা হবে ম্যাকমোহন, ম্যাকমোহন। আর আর একটা দেখো, ডুরান্ড লাইন তোমরা পাবে, ডুরান্ড লাইন। ডুরান্ড লাইন কোন দিকে গেছে? একটা হচ্ছে পাকিস্তান ভার্সেস, মানে পাকিস্তান আর কোথায়? আফগানিস্তান ভার্সেস নয়, হ্যাঁ, পাকিস্তান এবং আফগানিস্তানের যে সীমানা, সেটা নির্দেশ করে হচ্ছে ডুরান্ড লাইন। হলো, তাহলে এখানে 3টে লাইন সম্পর্কে জানলাম। 3 নম্বর প্রশ্ন দেখো, এখানে রয়েছে তিস্তা নদী। ভালো করে লক্ষ্য করো সবাই, 3 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, যে তিস্তা নদীর পশ্চিম অংশকে, আচ্ছা তিস্তাকে কি বলা হয়? ত্রাসের নদী বলা হয়। উত্তরবঙ্গের ত্রাসের নদী হচ্ছে তিস্তা, তিস্তা নদী। আর এখানে রয়েছে পশ্চিম অংশকে কি বলা হয়? যেটা পশ্চিমবঙ্গকে কি বলে? তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলে? তরাই বলে, ডুয়ার্স বলে, বাগার বলে, না ভাবর বলে? তাহলে কি হবে? তরাই বলে। আচ্ছা বলো তো, বাগার আর ভাবর কি? বলো, বাগার, হ্যাঁ, উত্তর পশ্চিম ভারতে, যেমন ধরো রাজস্থান, হরিয়ানা, তাছাড়া কোথায়? হরিয়ানার পশ্চিম অংশটা এবং পাঞ্জাবের দক্ষিণ পশ্চিম অংশটা, এই অঞ্চলটা কিন্তু বাগার নামে পরিচিত। এদের ভাষা বাগরি। আর এটা কি বলা হয়? শুকনো দেশ, অর্থাৎ এখানে বৃষ্টিপাত খুব কম হয়। তো মরু অঞ্চল, থর মরুভূমির অংশ, সেটা বাগার বলা হয়। আর ভাবর কি? ভাবর হচ্ছে হিমালয়ের পাদদেশে নরম নুড়ি পাথর ও পলিমাটি দিয়ে তৈরি। তাহলে নরম হবে, ভাবর কিন্তু নরম হবে। হিমালয় পাদদেশে অবস্থিত নুড়িপাটি আর পলিমাটি, নুড়ি মাটির আর পলিমাটি তো তোমরা জানো যে নরম হয়, ধান চাষের পক্ষে উপযুক্ত। ভাবরে কিন্তু সেই জিনিসগুলো রয়েছে, নুড়ি পাথর এবং পলিমাটি। তাহলে এই উত্তর পেয়ে গেলাম, যে তিস্তা কে বলা হয় তরাই। হ্যাঁ, তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে বলা হয় তরাই। আচ্ছা, এই ডুয়ার্সটা কেন বললাম না, সেটা পরের
স্লাইডে বুঝতে পারবে। দেখো এখানে বলা হয় যে তিস্তা নদীর পূর্ব অংশকে কি বলে পশ্চিমবঙ্গে, সেটা বলা হয় ডুয়ার্স। তাহলে কি বলা হয়? ডুয়ার্স। তার জন্যই আমি ওখানে ডুয়ার্সটা বলিনি। বেশ, 4 নম্বর প্রশ্ন। আচ্ছা, লোকটাক হ্রদ কে নাম শুনেছো? আচ্ছা, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত এটা বলতে হবে আমাদেরকে। অপশন এ তে কর্ণাটক, অপশন বি অরুণাচল প্রদেশ, অপশন সি মণিপুর, অপশন সি হচ্ছে মণিপুর, অপশন ডি বিহার। কোথায় অবস্থিত বলো? হুম, অবস্থিত কোথায়? আচ্ছা, লোকটাক হ্রদ কি বলতো? এটা একটা ভাসমান হ্রদ, মানে ভাসমান। আচ্ছা, কেবিলচাং ন্যাশনাল পার্ক ওখানে রয়েছে। তো এই লোকটাক হ্রদ হচ্ছে মণিপুরে আছে। এটা মিসলেনিয়াসে এসেছিল 2023 মিসলেনিয়াস কোশ্চেন। 2023-এর কোশ্চেন দেখবা তোমরা, জিকে পোর্শনটা, ওখানে এই প্রশ্নটা আসছে দেখতে পাবা। হ্যাঁ, তাহলে লোকটাক হ্রদ কোথায় রয়েছে? এটা মণিপুর। এটাও এসেছিল কোথায়, কবে এসেছিল? তো WBCS এ এসেছিল 2022 সালে, প্রিলি কোশ্চেন। সেখানে লোকটাক হ্রদের মানে ছিল এই। দেখো এই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো আমি আজকে নিয়েছি, তাহলে 2021 এবং 2022 সালের WBCS এর কেউ প্রিলিতে এসছে, কেউ মেন্সে এসছে। তুমি এই প্রশ্নগুলো দেখবে, প্রিলি বা মেন্সে খুঁজবে এই ভূগোলে। আমি মানে মানে ইচ্ছাকৃত আমি কোশ্চেন নিই না আমার তৈরি, সেগুলো কোশ্চেন আসছে, সেই কোয়ালিটিরই কোশ্চেন করাই। এখানে কোনো রকম যে আমার তৈরি কোশ্চেন করাতেই পারি, কিন্তু আমি করাবো না। কারণ কেন করাবো না? যেরকম কোয়ালিটির কোশ্চেন আসছে সেই রকম কোয়ালিটির কোশ্চেন আমাদেরকে করে যেতে হবে। তাহলে লোকটাক হ্রদ। আমি আর একটা কথা বলি, যে কি পয়েন্ট গুলো বারে বারে বলছি সেগুলো খাতায় লিখবে, পজ করে করে ভিডিও লিখবে। খাতায় পজ করবে আর লিখবে, ভিডিও পজ করবে লিখবে। তাতে তোমাদের ওই খাতাটা খুললে জানো পুরো এই যে 26টা কালেকশন নয়, এখানে 100টা কোশ্চেন হবে। ঠিক আছে? বেশ, এই আমি 500টা সিরিজ শুরু করেছি। আমি তোমাদেরকে বলতে বোধহয় ভুলে গেছি কিংবা বলিনি, আমি বলে দিলাম যে 500টা কোশ্চেন সিরিজ শুরু করেছি। এই 500টা প্রশ্ন সিরিজের মধ্যে আজকে প্রথম ক্লাস, এবং সেই জিনিসগুলো তোমরা সিকোয়েন্স ওয়াইজ পেয়ে যাবে। হ্যাঁ, তো 4 নম্বর প্রশ্ন আমি বললাম যে মণিপুর, কি হবে উত্তর? এটা মণিপুর। আচ্ছা, লোকটাক হ্রদ কি বলতো? লোকটাক হ্রদ হচ্ছে দক্ষিণ পূর্ব ভারতের স্বাদু জলের বৃহত্তম হ্রদ। এই প্রশ্নটাও আছে যে দক্ষিণ পূর্ব ভারতের স্বাদু জলের বৃহত্তম হ্রদ যদি বলা হয়, সেটা হচ্ছে লোকটাক হ্রদ। আবার আর একটা প্রশ্ন আছে এখান থেকে, যে লোকটাক হ্রদ কত সালে, লোকটাক হ্রদ কত সালে রামসার সাইট পায়? এটা মানে আনুষ্ঠানিকভাবে পায় আর কি। এটা কত সালে পেয়েছিল? 2002 সালে। তাহলে 2002 সালে লোকটাক হ্রদ কিন্তু আনুষ্ঠানিকভাবে রামসার সাইট পায়। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন 5 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন স্থান থেকে প্রাচীন হোমোসাপিয়েন্স? আচ্ছা, হোমোসাপিয়েন্স কার বিজ্ঞানসম্মত নাম? মানুষ, ম্যান। তাহলে মানুষের হচ্ছে বিজ্ঞানসম্মত নাম কি? হোমো সাপিয়েন্স। তাহলে মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো সাপিয়েন্স। এই বিজ্ঞানসম্মত নামগুলো সেরকম ভাবে পরীক্ষায় দেখা যায় না। তাহলে আমি তোমাদেরকে যখন জীবন বিজ্ঞান পড়াবো, তখন জীবন বিজ্ঞানে মানে লাইফ সায়েন্সের ক্ষেত্রে আমি একটা এইরকমই দেবো যে বিভিন্ন প্রাণীর যেগুলো সাধারণত পরীক্ষায় এসছে তার বিজ্ঞানসম্মত নাম আমরা করাবো। তাহলে নিম্নলিখিত কোন স্থান থেকে প্রাচীন হোমো সাপিয়েন্সের জীবাশ্ম দেখা যায়? শিবালিক পাহাড়, অপশন বি নর্মদা উপত্যকা, অপশন সি ননলা মালাই পাহাড়, অপশন ডি ছোটনাগপুর মালভূমি। কোনটা হবে? হ্যাঁ, অপশন বি হচ্ছে নর্মদা উপত্যকা। তাহলে নর্মদা উপত্যকায় হচ্ছে কি দেখা যায়? যে হোমো সাপিয়েন্স অর্থাৎ মানুষ আবিষ্কৃত হয়েছিল প্রথম। হ্যাঁ, প্রাচীন প্রাচীন হোমো সাপিয়েন্সের জীবাশ্ম, হ্যাঁ মানুষের জীবাশ্ম যে, সেটা ছিল ওই এতে নর্মদা উপত্যকায়। 6 নম্বর কোশ্চেন দেখো, আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে, কি বললাম? আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, না 8 ডিগ্রি চ্যানেল, না 7 ডিগ্রি চ্যানেল? অবশ্যই আন্দামান এবং নিকোবর থেকে, আন্দামান দ্বীপপুঞ্জ থেকে এবং নিকোবর দ্বীপপুঞ্জ থেকে কে করেছে, যে বিচ্ছিন্ন করেছে? অবশ্যই এটা কি হবে? 10 ডিগ্রি চ্যানেল। আচ্ছা বলো তো, 9 ডিগ্রি চ্যানেল কোথায় গেছে? 9 ডিগ্রি চ্যানেল কোথায় গিয়ে গেছে, আর 8 ডিগ্রি চ্যানেল কোথায় গিয়ে গেছে? হ্যাঁ, 9 ডিগ্রি চ্যানেল যদি বলে, তাহলে এটা হবে মিনিকয় লাক্ষাদ্বীপ। এটা তোমরা বলতে পারো মিনিকয় লাক্ষাদ্বীপ। যদি নাও বলো, এটা যদি বলো কভারত্তি বা মিনিকয়, সেটাও হবে। তাহলে মিনিকয় আর লাক্ষাদ্বীপ, মিনিকয় আর লাক্ষাদ্বীপ, এটা কার গেছে? এটা হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল। আর যদি বলতো 8 ডিগ্রি চ্যানেল, কোন দিকে গেছে? 8 ডিগ্রি চ্যানেল একটা হচ্ছে মিনিকয়, মিনিকয় আর মালদ্বীপ, মিনিকয় আর মালদ্বীপ দিয়ে কি গেছে? যে 8 ডিগ্রি চ্যানেল। আর 10 ডিগ্রি তো বলেই দিলাম। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট যেগুলো বলছি। 7 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজ্যটি মলাসিস বেসিন নামে পরিচিত? তাহলে কোন রাজ্যটি মলাসিস বেসিন নামে পরিচিত?
অপশন এ বিহার, অপশন বি রাজস্থান, অপশন সি মিজোরাম, অপশন ডি আসাম। কোনটা হবে? যে মলাসিস বেসিন নামে পরিচিত, অবশ্যই মিজোরাম উত্তর হবে মিজোরাম। মিজোরাম হচ্ছে মলাসিস বেসিন নামে পরিচিত। তারপরে প্রশ্ন দেখো 8 নম্বর। 8 নম্বর প্রশ্নতে কি বলছে, কোয়েল কোন নদীর উপনদী? আচ্ছা বলো তো, এই অপশন গুলো দেখো, সোন, চম্বল, যমুনা, গঙ্গা। আচ্ছা সোন, সোন কার উপনদী জানো? সোন কার উপনদী? অবশ্যই গঙ্গা। গঙ্গার উপনদী হচ্ছে কে? সোন। আর চম্বল, চম্বল কিন্তু যমুনার উপনদী। দেখো প্রত্যেকটা কানেক্টেড। হ্যাঁ, যমুনা, যমুনার উপনদী হচ্ছে সোন। হ্যাঁ, যমুনার উপনদী, যমুনার উপনদী হচ্ছে সোন। আর যমুনা কার উপনদী? গঙ্গা। ডান তীরে যদি বলা হয় বৃহত্তম উপনদী, সেটা গঙ্গার, তাহলে এটা যমুনা। তাহলে যমুনার তীরে কোন শহর অবস্থিত? দিল্লি। তাহলে যমুনার তীরে কোন শহর অবস্থিত? দিল্লি। দিল্লি হচ্ছে যমুনার তীরে অবস্থিত। আচ্ছা বলো তো, চম্বল, চম্বল এটা পরীক্ষায় এসেছিল যে চম্বল কোন, মানে একটা বিখ্যাত শহর, চম্বল মানে কোথায় রয়েছে? যা বিখ্যাত শহরের পাশ দিয়ে চম্বল, উপর দিয়ে আর কি নদী গেছে পাশ দিয়ে, যেটাকে বলা হয় তীরে অবস্থিত। কোটা, কোটা শহরটা, যেটা কোটা তোমরা জানো রাজস্থানের কোটা, সেটা কিন্তু কোথায় অবস্থিত? না তো কোথায়? যে চম্বল নদীর তীরে। কোটা, কোটা শহর কোথায় অবস্থিত? চম্বল নদীর তীরে। হ্যাঁ, যদি বলে কোটা শহর, এটা কিন্তু ডাব্লিউপি তে এসেছিল। তাহলে এই প্রশ্নের উত্তর কোনটা হলো? কোয়েল। কোয়েলের কোনটা উত্তর হলো? যে এটা হচ্ছে সোন। ঠিক আছে, সোনের উপনদী হচ্ছে কোয়েলের উপনদী। কোয়েল কোন নদীর উপনদী? সোন নদীর উপনদী কোয়েল। তারপরে 9 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটিতে 2011 সালের আদমশুমারি অনুসারে শিশুলিঙ্গ অনুপাত সর্বোচ্চ? তাহলে কোনটিতে? অপশন এ দার্জিলিং, অপশন বি হাওড়া, কলকাতা, মালদা। তো তাহলে এটা যদি বলে শিশুলিঙ্গ অনুপাত সর্বোচ্চ, সেটা 2011 সালের যে সেন্সাস, সেখানে কিন্তু হাওড়া। আর এটা বলতে যদি 2011 সেন্সাস বা আদমশুমারি অনুসারে সব থেকে কোন রাজ্যে জনবহুল, হ্যাঁ মানে সব থেকে বেশি আর কি জনবহুল রাজ্য, তাহলে এটা কিন্তু উত্তর 24 পরগনা হতো, তাই তো? হ্যাঁ, উত্তর 24 পরগনা হতো। হ্যাঁ, তাহলে এই প্রশ্নটার উত্তর কি হলো? এখানের প্রশ্ন যে কোনটিতে শিশুলিঙ্গর অনুপাত, শিশুলিঙ্গর অনুপাত, সেটা কিন্তু হাওড়া, হাওড়াতে বেশি। তবে 10 নম্বর প্রশ্ন দেখো, যে নিম্নের কোন বাঁধটি সেচের জন্য তৈরি হয়নি? অপশন এ ভবানী, ভবানী বাঁধ, অপশন বি শিব সমুদ্রম বাঁধ, না অপশন সি কৃষ্ণরাজা সাগর, না অপশন ডি ভাকরা নাগাল। তাহলে এটা তোমরা জানো যে শিব সমুদ্রম কি একটি জলপ্রপাত, কোথায় অবস্থিত? কাবেরী নদীর উপরে। ঠিক আছে, কাবেরী নদীর উপরে শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত। কাবেরী, হ্যাঁ কাবেরী নদীর উপরে শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত। হ্যাঁ, তাহলে এটার কি উত্তর হবে? তাহলে নিশ্চয়ই এটাই হবে যে শিব সমুদ্রম, কারণ এটা জলপ্রপাত। কিন্তু এই কৃষ্ণরাজা সাগর বলো, ভাকরা নাগাল বলো, আর ভবানী, আচ্ছা বলো তো ভবানী বাঁধ কোথায় রয়েছে? হ্যাঁ, ভবানী বাঁধ রয়েছে ভবানী নদীর উপর তামিলনাড়ু রাজ্যে। তাহলে ভবানী নদীর উপর তামিলনাড়ু রাজ্যে হচ্ছে ভবানী বাঁধ রয়েছে। আর কৃষ্ণরাজা সাগর বাঁধ, কৃষ্ণরাজা সাগর বাঁধ যদি বলে, তাহলে এটা কি করবে? কর্ণাটক, কর্ণাটক করবে। কৃষ্ণরাজা সাগর বাঁধ কর্ণাটক, কৃষ্ণর ক আর কর্ণাটকের ক। তাহলে কৃষ্ণরাজা সাগর বাঁধ রয়েছে কর্ণাটক। আর ভাকরা নাগাল যদি বলে, তাহলে ভাকরা নাগাল করবে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের কাছে বিলাসপুর, সেখানে কিন্তু ভাকরা নাগাল রয়েছে। হ্যাঁ, ভাকরা নাগাল বলতো কার মানে কার উপরে বাঁধ সৃষ্টি করা হয়েছে, কোন নদীর? এটা যদি বলা হয়, তাহলে প্রশ্নের উত্তর হবে কি হবে? শতদ্রু। তাহলে শতদ্রু, শতদ্রু নদীতে ভাকরা নাগাল বাঁধ সৃষ্টি হয়েছে শতদ্রু নদীর উপরে। তার পরবর্তী প্রশ্ন দেখো, 11 নম্বর, কুমারী নদীটি কোন নদীর উপনদী? আচ্ছা, কুমারী নদী, কুমারী নদীটি কোন নদীর উপনদী? মহানদী, অপশন বি দামোদর, অপশন সি কংসাবতী, অপশন ডি অজয়। তাহলে কি হবে? কুমারী নদীটি কংসাবতী নদীর উপনদী। আচ্ছা, কুমারী নদী। আচ্ছা বলো তো, মহানদীর উপর একটা বাঁধ সৃষ্টি হয়েছে, কি বাঁধ? হীরাকুদ। পৃথিবীর সরি ভারতের বৃহত্তম বাঁধ। তাহলে ভারতের বৃহত্তম বাঁধ যদি বলা হয়, তাহলে সেটা হচ্ছে হীরাকুদ, তাই তো? তাহলে হীরাকুদ হচ্ছে, সরি এটা বৃহত্তম হবে না, এটা দীর্ঘতম হবে। তাহলে এটা কি হবে? দীর্ঘতম। এই মহানদীর উপর যে দীর্ঘতম বাঁধ সৃষ্টি হয়েছে, এটা আমার বলতে একটু ভুল হয়ে গেছে। এই প্রশ্নটা তোমরা ঠিক করে নেবে খাতায়, যে হীরাকুদ যে বাঁধ, সেটা মহানদীর উপরই অবস্থিত। সেটা কি? দীর্ঘতম বাঁধ, ভারতের দীর্ঘতম বাঁধ। আবার বলে দিলাম যে ভারতের দীর্ঘতম বাঁধ। আর দামোদরকে কি বলা হয়? বাংলার দুঃখ বলা হয় দামোদরকে। আর এই কুমারী নদীটি কার? এটা হচ্ছে কংসাবতী।
হ্যাঁ, তাহলে এই প্রশ্নখানে আমরা 3-4টে কোশ্চেন পেয়ে গেলাম। তারপরে 12 নম্বর কোশ্চেন দেখো, কেরালার পিট মৃত্তিকা। হ্যাঁ দেখো 12 নম্বর প্রশ্নটা দেখো যে কেরালার পিট মৃত্তিকা কি নামে পরিচিত? কেরালার পিট মৃত্তিকা কি নামে পরিচিত? অপশন এ রেহকারি, রেহ, অপশন বি কারি, অপশন সি কালার, অপশন ডি থুর। তাহলে কোনটা? কেরালার পিট মৃত্তিকা কি নামে পরিচিত? রেহ হবে না, কারি হবে না, কালার হবে না, এ হবে? এটা অবশ্যই কারি, কারি হবে। যে পিট মৃত্তিকাকে কি বলা হয়? কারি। 13 নম্বর দেখো, কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম। 13 নম্বর প্রশ্ন দেখো, কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? অপশন এ রূপনারায়ণ, অপশন বি হলদি, অপশন সি সুবর্ণরেখা, অপশন ডি দামোদর। কোনটা হবে? কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ এটা হবে হলদি। তাহলে কি হবে? হলদি নদী। আচ্ছা রূপনারায়ণ বলো। হ্যাঁ, দ্বারকেশ্বর এবং শিলাবতী যদি বলে সেটা হতো রূপনারায়ণ। তাহলে কি বললাম? দ্বারকেশ্বর এবং শিলাবতী যদি বলতো সেটা কি হতো? রূপনারায়ণ। তাহলে হ্যাঁ অবশ্যই দ্বারকেশ্বর শিলাবতী বললে রূপনারায়ণ হতো। 14 নম্বর প্রশ্ন দেখো, সরিষ্কা ব্যাঘ্র প্রকল্প। সরিষ্কা ব্যাঘ্র প্রকল্প আগে বলো। সরিষ্কা যে এটা সরিষ্কা ব্যাঘ্র প্রকল্প কত সালে হয়েছিল? হ্যাঁ 1900, আমি বলে দিয়েছি আগের দিনের ভিডিওতে, আগের দিনে জিওগ্রাফির যে ভিডিওতে দেখবে সেখানেও বলে দিয়েছি। 1973 সালের 1 এপ্রিল সেটা কিন্তু মানে প্রজেক্ট আর কি প্রথম তখন থেকে শুরু হয়। তা সরিষ্কা ব্যাঘ্র অভয়ারণ্যটি যেখানে অবস্থিত, কোথায় রয়েছে? ভরতপুর, আলোয়া, দারা না পুষ্কর? পুষ্কর কি একটা? সেটি বলতে পুষ্কর একটা হ্রদ, পুষ্কর একটা হ্রদ। আর এখানে এগুলো সবই আর কি রাজস্থানের জায়গা। সরিষ্কা সবাই জানি রাজস্থান, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে জায়গাটা সেটা জানি না, সেটা হচ্ছে উত্তর এখানে আলোয়ার। মানে এখানে একটা স্পেসিফিক জায়গাটা দিয়ে আছে, কিন্তু আমরা রাজস্থান প্রত্যেকেই জানি যে সরিষ্কা রাজস্থানে রয়েছে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো 15 নম্বর, পূর্বঘাট পর্বতমালা বা পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে যেখানে। তাহলে পূর্বঘাট এবং পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালা হ্যাঁ মিলিত হয়েছে কোথায়? আচ্ছা পশ্চিমঘাট পর্বতের আর এক নাম কি? পশ্চিমঘাট পর্বতের আরো এক নাম হচ্ছে সহ্যাদ্রি, আর পূর্বঘাট হচ্ছে মলায়াদ্রি। তাহলে পশ্চিমঘাট পর্বতের এক নাম সহ্যাদ্রি, আর পূর্বঘাটের হচ্ছে আর এক নাম হচ্ছে মলায়াদ্রি। আর বলো পশ্চিমঘাট পর্বতমালা। আচ্ছা পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ এটা হ্যাঁ মহেন্দ্রগিরি হবে। পশ্চিমঘাটের সরি পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হবে মহেন্দ্রগিরি। হুম। আর এখানে দেখো, এখানে রয়েছে যে পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে যেখানে, সেখানে কি হয়েছে? সেখানে নীলগিরি পর্বত রয়েছে, পূর্ব এবং পশ্চিম সেখানে মিলিত হয়েছে, সেখানে নীলগিরি। এখানে দেখো আন্নামালাই। আন্নামালাই কি বলো? আন্নামালাই এটা পর্বত শ্রেণী, সেটা তো বটেই ঠিক। হ্যাঁ আচ্ছা বলো তো, পশ্চিম ঘাট এবং পূর্ব ঘাটের মিলনস্থলে সর্বোচ্চ শৃঙ্গ কি? ঠিক আছে, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যেটা, সেটা কি বলা হয়? দোদাবেতা। তাহলে কি বলা হয়? দোদাবেতা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। আর যদি বলতো আনাইমুদি, একটা প্রশ্ন আছে দেখবে প্রায় যে আনাইমুদি দিয়ে, যে দক্ষিণ ভারতের এখানে আনাইমুদি আছে কোথাও নেই, তো আমি বলে দিচ্ছি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলা হয় সেটা হবে আনাইমুদি। আর এখানে আর একটা দেখতে পাচ্ছ কদামাম পর্বত, এটা কিন্তু কদামাম বা ইলাইমালাই বলা হয় কি? ভারতের দক্ষিণতম পর্বতমালা। তাহলে কদামাম পর্বত হচ্ছে ভারতের দক্ষিণতম পর্বতমালা। ঠিক আছে, বেশ। পরের প্রশ্ন দেখো, অনেক প্রশ্ন আলোচনা করা হচ্ছে। 16 নম্বর প্রশ্ন দেখো, নিম্নে উল্লেখিত কোনগুলি গঙ্গার ডান তীরের উপনদী? নিম্নে উল্লেখিত কোনগুলি গঙ্গার ডান তীরের উপনদী? অপশন এ যমুনা, চম্বল এবং সোন, অপশন বি যমুনা, সোন এবং দামোদর, অপশন হ্যাঁ বি সি যমুনা, গন্ডক এবং সোন। তাহলে যেহেতু বলেছে ডান তীরে, সেহেতু হবে যমুনা, সোন এবং দামোদর। কারণ এই গন্ডকটা কিন্তু এটা কি কোন তীরের উপনদী? হ্যাঁ বাম তীরের। আর গঙ্গার বাম তীরের উপনদী গন্ডক আছে, তাই এটা এটা হবে না। হ্যাঁ, তাহলে বাম তীরের উপনদীগুলো কি একবার শুনে নেই। গঙ্গার বাম তীরের উপনদীগুলো হচ্ছে গোমতী, ঘরঘরা, গন্ডক, কোশি। কি বললাম? গোমতী, ঘরঘরা, গন্ডক এবং কোশি। আচ্ছা গঙ্গা নদীর কত বিস্তৃত আমাদের ভারতবর্ষে বলো? হ্যাঁ 2525 কিলোমিটার গঙ্গা নদী হচ্ছে ভারতের, টোটাল সর্বোচ্চ হচ্ছে 2525 কিলোমিটার। ঠিক আছে। আর বলে দিলাম যে গঙ্গা নদীর যে পূর্ব দিকের বা পশ্চিম দিকের যে এগুলো মানে উপনদীগুলো, সেগুলো তো বলেই দিলাম। ঠিক আছে, তারপরে 17 নম্বর প্রশ্ন,
নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে দূরহস্তি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্প রয়েছে? প্রথমত বলো যে প্রাচীন জলবিদ্যুৎ কোথায়? আমাদের ভারতবর্ষের প্রাচীন জলবিদ্যুৎ কোথায়? আচ্ছা হ্যাঁ, এটা উত্তর হবে যে প্রাচীন জলবিদ্যুৎ যদি বলে তাহলে অবশ্যই উত্তর করবে যে দার্জিলিং জেলার সিদ্রাপং। এটা কত সালে হয়েছিল? 1898। তাহলে দার্জিলিং জেলার সিদ্রাপং যদি বলে এটা প্রাচীন সব থেকে, এটা কত সালে হয়েছিল? 1898। এবং এবার কি বলছে যে 1898টা হলো। এবার যদি বলে প্রশ্নতে আসে যে বর্তমানে ভারতের বৃহত্তম, এটা কি হবে? কয়না। ভারতের যদি বলে বৃহত্তম জলবিদ্যুৎ, সেটা কিন্তু কি হবে? কয়না। সেটা মহারাষ্ট্রে অবস্থিত। তাহলে কয়না হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত সব থেকে বৃহত্তম জলবিদ্যুৎ। তারপর দেখো 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে? হ্যাঁ, নটুবুরু লৌহ আকরিক খনিটি কোথায় রয়েছে? সিংভূম জেলা, বস্তার জেলা, ময়ূরভঞ্জ না দুর্গ জেলা? হ্যাঁ, অপশন এ দেখো এটাই উত্তর হবে, অর্থাৎ সিংভূম জেলা। সিংভূম জেলায় হচ্ছে নটুবুরু লৌহ আকরিক খনি রয়েছে সিংভূম জেলায়। 13 নম্বর, 19 নম্বর প্রশ্ন, 18 পরে 19। অলকানন্দা এবং ভাগীরথী নদী মিলিত হয়েছে কোথায়? অপশন এ দেবপ্রয়াগ, অপশন বি হতো, এটা মিস্টেক হয়ে গেছে, যাই হোক তো কোনো ব্যাপার নাই, এটাই বি ধরলাম। বি কর্ণপ্রয়াগ, অপশন সি রুদ্রপ্রয়াগ, অপশন ডি বিষ্ণুপ্রয়াগ। তাহলে অলকানন্দা ভাগীরথী কোথায় মিলিত হয়েছে? উত্তর কিন্তু হবে দেবপ্রয়াগ। কিন্তু আমাদের বাকি জায়গাগুলোরও নাম জানতে হবে, যে রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ আর বিষ্ণুপ্রয়াগ। যদি বলা হয় রুদ্রপ্রয়াগ, তাহলে সেখানে রয়েছে অলকানন্দা আর মন্দাকিনী। কি রয়েছে? অলকানন্দা আর মন্দাকিনী। তাহলে অলকানন্দা আর মন্দাকিনী। আর এই কর্ণপ্রয়াগে রয়েছে কি রয়েছে? কর্ণপ্রয়াগে রয়েছে অলকানন্দা আর পিন্ডার। তাহলে কি রয়েছে? অলকানন্দা আর পিন্ডার। তাহলে কর্ণপ্রয়াগে রয়েছে অলকানন্দা আর পিন্ডার। আর বিষ্ণুপ্রয়াগে রয়েছে কি রয়েছে? বিষ্ণুপ্রয়াগে অলকানন্দা আর ধৌলি গঙ্গা। অলকানন্দা আর ধৌলি গঙ্গা। তাহলে অলকানন্দা, ধৌলি গঙ্গা বিষ্ণুপ্রয়াগে, অলকানন্দা পিন্ডার। ঠিক আছে, পিন্ডার এটা হচ্ছে কোথায়? কর্ণপ্রয়াগে। আর রুদ্রপ্রয়াগে রয়েছে অলকানন্দা আর মন্দাকিনী। তারপরে দেখো 20 নম্বর প্রশ্ন, লোরিঙ্গা ম্যানগ্রোভ কোথায় দেখা যায়? অপশন এ গুজরাট, অপশন বি কেরালা, অপশন সি ওড়িশা, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। অবশ্যই লোরিঙ্গা যদি বলে তাহলে অন্ধ্রপ্রদেশ, কিন্তু উড়িষ্যায় একটা দেখা যায়, সেটার নাম কি? এটা হবে ভিতরকণিকা। কি হবে? ভিতরকণিকা। ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য। আর পশ্চিমবঙ্গে যদি বলতো তাহলে সেটা হতো সুন্দরবন। তাহলে লোরিঙ্গা কোথায় রয়েছে? এটা অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যায়। তো আমি বলেই দিলাম যে ভিতরকণিকা। আর যদি পশ্চিমবঙ্গে বলতো, সাধারণত এই প্রশ্নগুলোই আছে যেগুলো আমি বলছি, তাহলে সেই প্রশ্নের উত্তর হতো সুন্দরবন। তাহলে 21 নম্বর প্রশ্ন দেখো, মেতুর বাঁধ কোথায় রয়েছে? মেতুর বাঁধ। অপশন এ মহানদী, অপশন বি গোদাবরী, অপশন সি কৃষ্ণা, অপশন ডি কাবেরী। আচ্ছা বলো তো যে এর উত্তরটা কি হবে? হ্যাঁ, এর উত্তরটা হবে কাবেরী নদী। আচ্ছা, কাবেরী নদী অর্থাৎ কৃষ্ণা নদীর উপর একটা বাঁধ রয়েছে, তার নাম কি? অন্ধ্রপ্রদেশ বা যেটাকে বলা হয় এতে রয়েছে আর কি তেলেঙ্গানা। তো এখন বর্তমানে ভেঙে গেছে সেহেতু। তো কৃষ্ণা নদীর একটা রয়েছে, সেটা হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ। ঠিক আছে, এটা কোথায় রয়েছে? নাগার্জুন সাগর বাঁধ। আচ্ছা, আর একটা বাঁধ রয়েছে কৃষ্ণা নদীর উপরে। ঠিক আছে, হ্যাঁ, তুঙ্গাভদ্রা। ঠিক হবে, এটা তুঙ্গাভদ্রা একটা নদীর নাম। হ্যাঁ, তাহলে বি নাম্বারে দেখো এবার একটা গোদাবরী। গোদাবরীর উপর কি রয়েছে? পোলাভরম প্রকল্প, যেটা কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশে পোলাভরম প্রকল্প। কি বললাম? পোলাভরম কোথায় রয়েছে? পোলাভরম, প্রকালয়াকার পোলাভরম প্রকল্প। এটা গোদাবরীর আর একটা আর কি বাঁধ গোদাবরীর উপরে। তারপরে আর একটা যদি বলি তাহলে সেটা কি হবে? হীরাকুদ মহানদীর উপরে। আমি বলে দিলাম এটা দীর্ঘতম বাঁধ। মহানদীর উপরে রয়েছে উড়িষ্যা রাজ্যে যে হীরাকুদ বাঁধ, সেটা হচ্ছে দীর্ঘতম বাঁধ। তাহলে এই উত্তর মেতুর বাঁধ হচ্ছে কাবেরী। আর বাকি প্রশ্ন যেগুলো বললাম সেগুলো সব খাতায় লিখে নাও। 22 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? দক্ষিণবঙ্গের বলেছে, ভালো করে ভাববে যে তাড়াহুড়ো করে সান্দাকফু করে দিও না। এটা যদি দক্ষিণবঙ্গের বাদ দিয়ে পশ্চিমবঙ্গ থাকতো, দক্ষিণবঙ্গ থাকতো না, এখানে পশ্চিমবঙ্গ থাকতো, তাহলে কিন্তু তোমরা সান্দাকফু করতে। কিন্তু এখানে কিন্তু কেউ সান্দাকফু করো না। এখানে কি হবে উত্তর? যে অপশন সি অর্থাৎ গোর্গাবুরু। গোর্গাবুরু কিন্তু দক্ষিণের। আর পশ্চিমবঙ্গের যদি বলতো তবেই সান্দাকফু হতো। 23 নম্বর প্রশ্ন দেখো, ব্রহ্মপুত্র উপনদী কোনটি?
ব্রহ্মপুত্রের উপনদী কোনটি? অপশন এ চম্বল, অপশন বি সোন, অপশন সি মানস, অপশন ডি গন্ডক। তাহলে কি কি বললাম যে চম্বল, সোন, মানস না গন্ডক? তাহলে ব্রহ্মপুত্রের উপনদী, ব্রহ্মপুত্র কোনটা উপনদী বলো? হ্যাঁ অবশ্যই ব্রহ্মপুত্র। সবাই বলো এই প্রশ্নটা, সবই তো আমি বলছি, তোমরা বলার চেষ্টা করো একটু। হ্যাঁ ব্রহ্মপুত্রের উপনদী কোনটা এটা? আচ্ছা চম্বল, সোন আর এই গন্ডক এগুলো কিসের? গঙ্গার উপনদী। আর এই মানস, এই মানসটা হচ্ছে কিসের উপনদী? ব্রহ্মপুত্রের উপনদী। এটা কোথা থেকে? আচ্ছা ব্রহ্মপুত্র নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে? চেমায়ুনদুং। আচ্ছা চেমায়ুনদুং হিমবাহ থেকে, তিব্বতে রয়েছে, চেমায়ুনদুং হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। আচ্ছা এটাকে তিব্বতে কি নামে বলা হয় বলো তো? তিব্বতে হচ্ছে কি বলে? টাংপো। কি বললাম? তিব্বতের নাম হচ্ছে টাংপো, আর অরুণাচল প্রদেশে এর নাম হচ্ছে দিহাং। আর বাংলাদেশে ব্রহ্মপুত্র প্রবেশ করে কি নামে প্রবাহিত হয়েছে? এটা যমুনা। যদি বলা হয় বাংলাদেশে ব্রহ্মপুত্র কি নামে পরিচিত, সেটা কিন্তু হচ্ছে যমুনা, যমুনা নামে পরিচিত। আচ্ছা ব্রহ্মপুত্রের উপর পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ গড়ে উঠেছে, কি নাম? কি? মাজুলি। ঠিক, ব্রহ্মপুত্রের উপর পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ গড়ে উঠেছে, সেটার নাম হচ্ছে মাজুলি। তাহলে এখানে অনেক প্রশ্ন বলে দিলাম, গঙ্গা, চম্বল, সোন এগুলো সব এক একটা করে কি গঙ্গার উপনদী। তারপরে 24 নম্বর, নাগার্জুন সাগর বাঁধ। নাগার্জুন সাগর বাঁধ কোথায় রয়েছে বলো? নাগার্জুন সাগর বাঁধ, নাগার্জুন সাগর বাঁধ। আগে বলো তো পংবাদ কোথায় রয়েছে? হ্যাঁ যদি বলতো পংবাদ, সেটা হচ্ছে পাঞ্জাবে, তার উপরে বিপাশা নদীর উপরে। আচ্ছা এই পাঞ্জাবে আর একটা বাঁধ রয়েছে, এটা হচ্ছে থিয়েন বাঁধ, 629 থিয়েন বাঁধ, ওটা রাভি নদীর উপরে। কিন্তু পাঞ্জাবেই রয়েছে। এটা উড়িষ্যায় বলো? আরে উড়িষ্যায় হীরাকুদ, বললাম তো বারে যে উড়িষ্যায় হচ্ছে হীরাকুদ। হীরাকুদ পৃথিবীর ভারতের দীর্ঘতম আর কি বাঁধ এটা। ঠিক আছে, দৈর্ঘ্য হচ্ছে প্রায় 4801 কিলোমিটার, মানে 4800 কিলোমিটার প্রায় দৈর্ঘ্য। উড়িষ্যার 4801 কিলোমিটার উড়িষ্যার যে এটা দৈর্ঘ্য আর কি, মহানদীর উপর দীর্ঘতম বাঁধ। আচ্ছা বলো তো গুজরাটের একটা বলো, গুজরাটের। হ্যাঁ গুজরাটের বলা আছে, বললাম তো নাগার্জুন সাগর কোথাকার? যে তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশ এখন ভেঙে গিয়ে তেলেঙ্গানা, সেটাই। হ্যাঁ তার গুজরাটের হচ্ছে কি কাঁকড়াপাড়া প্রকল্প রয়েছে। হ্যাঁ গুজরাটে। আর কি গুজরাটের উকাই প্রকল্প বা উকাই বাঁধ কোথায়, কোন নদীর উপরে? উকাই বাঁধ রয়েছে তাপ্তি নদীর উপরে। আর মাহি বাঁধ তো জানো, মাহি প্রকল্প যেটাকে বলছে, মাহি নদীর উপরে। যদি বলতো কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রান্ত করেছে কোন নদী, তো সেটা হচ্ছে মাহি নদী হবে। তাহলে কর্কটক্রান্ত রেখাকে দুবার অতিক্রম করেছে মাহি নদী। হ্যাঁ 25 নম্বর দেখো, ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশিয়ান রিসার্চ কোথায় অবস্থিত? অবশ্যই এটা কি হবে? গোয়াতে, গোয়াতে অবস্থিত। হ্যাঁ গোয়াতে অবস্থিত ন্যাশনাল সেন্টার ফর পোলার। আচ্ছা গোয়ার রাজধানী কি বলো তো? মনে থাকে না কিন্তু এটা, বলো। গোয়ার রাজধানী পানাজি। ঠিক, পানাজি। পানাজি হচ্ছে গোয়ার রাজধানী। হ্যাঁ বেশ, আমি 25টা কোশ্চেন করালাম, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমাদের হোমওয়ার্ক। হ্যাঁ তোমরা বাড়িতে এটা অ্যান্সার জানাবে আমাকে কমেন্ট বক্সে। আমি তোমাদের আগেও বলেছি, এখনো আবার বলছি যে 500টি সিরিজ, কোশ্চেন সিরিজ জিওগ্রাফি, তার বেশিও হতে পারে কিন্তু তার কম হবে না। 500টি সিরিজ তুমি যদি করো, সেখানে আমি প্রত্যেকটা সিরিজে প্রত্যেকটা প্রশ্নে আমি তোমাদেরকে এক্সট্রা আরো 3 থেকে 4টে প্রশ্ন করাই। যদি আমি কম ধরি, 3টা করে কোশ্চেনই ধরি, তাহলে তোমরা 500টা কোশ্চেন গণিত 3 ধরো, তাহলে কত হবে? 1500 কোশ্চেন তোমাদের কালেকশন হয়ে যাচ্ছে। এবং ভূগোলে 1500 কোশ্চেনের যদি তোমার কাছে একটা হিউজ কালেকশন থাকে, আমার মনে হয় না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো জিওগ্রাফি কোশ্চেন তোমার হাতছাড়া হবে। এছাড়া আরো বলি যে তোমরা এই ভিডিওগুলোকে কি করবে, যে পজ করে করে দেখবে, পজ করে করে দেখবে এবং খাতায় লিখবে। খাতায় লিখলে কি হবে, যে তোমাদের এই জিনিসটা আবার রিভাইজ করতে সুবিধা হবে, বারে বারে ভিডিও দেখতে হবে না, একবার দেখে নিলে বাস, ভিডিও দেখে রিভাইজ করতে সুবিধা হবে। হ্যাঁ এবং পরিশেষে আর শেষ কথা, অর্থাৎ তোমরা, আমি বলি না বারে বারে কিন্তু এই কথাটা বললাম যে তোমরা আমার চ্যানেলটার ওপর যদি একটু উপকৃত হও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে নেওয়ার সঙ্গে সঙ্গে বেল আইকনটা বাজিয়ে দাও। বেল আইকন বাজালে কি হবে, আমি যে ক্লাস আপলোড করছি তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ির মধ্যে তোমার মোবাইলে, মানে যখনই ক্লাস আপলোড করবো তখনই তোমার নোটিফিকেশন পৌঁছে দেবে। তুমি ক্লাসটাকে দেখে নিলে, খাতায় লিখে নিলে, তোমার সুবিধা হলো। এখানে তো কোনো টাকা পয়সা লাগছে না,
এখানে তোমার আমার সম্পর্কই কিন্তু ভালো সম্পর্ক গড়ে উঠলে কি হবে, তাতে আরো আমি একটা জায়গায় দুটো তিনটে করে ক্লাস দিতে মানে খুব ভালো লাগবে। হ্যাঁ, তোমরা যদি জানো স্যার এই এই জায়গা থেকে ক্লাস করান বা হিস্ট্রি থেকে ক্লাস দেন বা জিওগ্রাফি পলিটি থেকে ক্লাস দেন, তাহলে আমি সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে পিপিটি তৈরি করে সেই প্রিভিয়াস ইয়ারের যে বেস্ট বেস্ট কোশ্চেন সেটা কিন্তু করাবো। এই 500টি কোশ্চেন কিন্তু শুধু এই ভূগোল থেকে নয়, প্রত্যেকটি সিরিজের প্রত্যেকটি সাবজেক্টের আর কি, তুমি হিস্ট্রি বলো, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, হ্যাঁ, স্ট্যাটিক জিকে থেকে সায়েন্স, সব বের আমরা 500 কোশ্চেন সিরিজ মানে শুরু করব। হ্যাঁ, এবং প্রত্যেকে ভিডিওটা দেখো এবং প্রত্যেকে ভিডিওটা দেখে তোমাদের যে আশেপাশের বন্ধু বান্ধবী আছে তাদের কাছে একটু শেয়ার করে দাও, এটাই রিকোয়েস্ট। হ্যাঁ, তাহলে আর এবার তোমরা ঠিকঠাক ভাবে প্রিপারেশন নাও এবং তোমরা তোমাদের নিজের স্বপ্নটাকে সফল করো, এটুকুই বলে রাখবো। ঠিক আছে, তো ধন্যবাদ, সবাই ক্লাসগুলো মন দিয়ে করতে থাকো।